সম্মানিত দর্শক, জিটিভির নিয়মিত আয়োজন পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং সাথে আছি আমি বিজন গুহ। আপনারা নিশ্চয়ই জানেন সংবাদ সংলাপে আমরা সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি। সেই সূত্র ধরে আজকের আলোচনা বা দুই একদিনের যে আলোচনা সেটি আসলে কোথা থেকে শুরু করা উচিত সেটি নিয়ে সন্দেহের জায়গা আছে, দ্বিধার জায়গা আছে। আমরা এখান থেকে শুরু করতে চাই যে এবং বাবা এবং ভাইদের চোখের পানিতে ভিজে গেল নুসরাতের কবরের মাটি। এই আলোচনা চলছে এবং একটি মৃত্যু নিশ্চয়ই স্বাভাবিক মৃত্যু নয়, একটি হত্যাকাণ্ড এবং সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অনেক রকমের প্রশ্ন আমরা বলতে চাই যে সেটি শুধুমাত্র আমরা যেমনটি সচরাচর বলি একটা বিচ্ছিন্ন ঘটনা, সেটি না আমাদের সামগ্রিক যে সমাজের চিত্র, সেখানে রন্ধ্রে রন্ধ্রে যে বিষগুলো ছড়িয়ে আছে তার সামগ্রিক একটা বহিঃপ্রকাশ কিনা নুসরাতের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা সার্বিক আলোচনাটা করতে চাই। এই শিরোনামে যে হারেনি নুসরাত, হেরে যাচ্ছে কি আমরা, সেই প্রশ্ন রেখে আমরা আলোচনাটা শুরু করতে চাই। শুরুতেই দর্শক আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি কারা আছেন আজকের আলোচনা টেবিলে। একদম ডান দিকে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ হালিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। তারপরে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সুচিন্তা ফাউন্ডেশনের পরিচালক কান্তারা কে খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। তারপরে রয়েছেন সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এবং শুরু করতে চাই জনাব হারুনুর রশিদ, আপনাকে দিয়েই আলোচনাটা। আমি যে প্রশ্নটি ভূমিকাতেই করছিলাম যে এটি কি আমরা সচরাচর বলি যে কোনো এরকম ঘটনা, এবং এই ঘটনাটি কিন্তু সর্বস্তরের মানুষ, বাংলাদেশের যারা রাজনীতি সম্পৃক্ত, যারা পেশাজীবী, যারা সাধারণ মানুষ, যারা ঘরে থাকেন, নিরীহ মানুষ, তাদের প্রত্যেককে নাড় দিয়েছে। সুতরাং এটি কি আসলে এই নিষ্ঠুরতা আমাদের সমাজের সামগ্রিক চিত্র কিনা, এইভাবে যদি প্রশ্নটি করি আপনাকে। জনাব হারুনুর রশিদ, আপনি সামগ্রিক চিত্রের কথা বলছেন, তাহলে তো মানে সব মানুষকে আমার দায়ী করতে হয়, কিন্তু সমাজের এটি তো একটু উপাদান, সেটা তো ঠিকই আছে, সমাজে এটি ঘটছে। এখন সমাজের যে সামগ্রিক চিত্রের ব্যাপারটা বলছেন সেটি হচ্ছে, হ্যাঁ এটি সমাজে অহরহ ঘটছে, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। কিন্তু এগুলোর ক্যারেক্টারাইজেশন যদি আমি করি তাহলে দেখবেন এর নানাবিধ দিক রয়েছে। এই যে ঘটনাটি আমরা যদি সেই আপনার ফেনীর যে ঘটনাটি, সোনাগাজীর যে ঘটনাটি, সেটাই যদি আসি, এটা কতগুলো কম্পোনেন্ট যুক্ত হয়েছে। আমরা যদি তনুর ঘটনা দেখি সেখানে কিন্তু কম্পোনেন্টগুলো দৃশ্যমান নয়, আমরা কিন্তু এখনো দৃশ্যমান করতে পারিনি। তো এখন আপনি সোনাগাজীতে আসেন, এখানে আমি প্রথম দিক থেকে এটি ফলো করছি আমার পেশাগত কারণেই। এখানে কয়েকটি দিক রয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা একটি অংশ, এখানকার পুলিশ প্রশাসন একটি অংশ, এবং একই সঙ্গে এখানকার প্রশাসন, মানে আমি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন বলছি, সেটি একটি অংশ। আর এর সঙ্গে রয়েছে আপনার রাজনীতি, এবং রাজনীতি বলতে আমি প্রধানত আওয়ামী রাজনীতিকেই বলছি, শাসক দলের রাজনীতিকে বলছি। তাহলে এখানে যে আপনার যৌন হয়রানি এবং পরবর্তীতে হত্যার চেষ্টা এবং হত্যা করে ফেলা হলো নুসরাতকে, এই নুসরাতকে হত্যা আমরা প্রধান আসামি যদি এখন ধরি সেটি হচ্ছে সিরাজউদ্দৌলা, তার সঙ্গে অন্যরা আছে। এবং আপনি ওয়ার্ড কাউন্সিলর যদি আমরা মাকসুদকে বলি, তাকে পুলিশ খুঁজছে, ধরে ফেলবে। তাহলে মাকসুদ কেন আসে? মাকসুদ তো এখানে নেই। আসলে এটি একটি চক্র। আমরা যদি বলি এই চক্রটি কীরকম, চক্রটি ছিল একটি স্বার্থের চক্র। সেই স্বার্থের চক্রটা একজন ক্ষমতাসীন, তিনি হচ্ছে ক্ষমতাশালী, তিনি হচ্ছেন এই ওয়ার্ড কাউন্সিলর, তিনি হচ্ছেন এই আপনার মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, সেই সিরাজউদ্দৌলা। তাহলে সিরাজউদ্দৌলা কীভাবে ক্ষমতা, তিনি কিন্তু অপকর্ম করছেন কাদের ক্ষমতায়? আপনি খেয়াল করবেন তিনি কিন্তু আগে জামায়াত করতেন, এবং 3 বছর আগে জামায়াত থেকে তাকে বহিষ্কার করা হয় নানা অভিযোগে। বহিষ্কার করার পর তিনি আওয়ামী লীগের পকেটে ঢুকলেন, অর্থাৎ আওয়ামী লীগকে পকেটে নিলেন। আওয়ামী লীগের কে ছিলেন সেখানে? প্রথম হচ্ছে মামুন নামে একজন কাউন্সিলর। মামুনকে তিনি পরে বেশি পাওয়ারফুল মনে করলেন না, তখন তিনি মাকসুদকে সাথে নিলেন। মাকসুদের উপরে কে ছিলেন? রুহুল আমিন, ইনি হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। এই যে ম্যানেজিং কমিটিটি যদি দেখেন, তিনি হচ্ছেন এখানে আওয়ামী লীগের একটি গ্রুপকে নিয়ে এসছেন। কেন নিয়ে এসছেন? আওয়ামী লীগ কেন এসছে এখানে? আওয়ামী লীগ এখানে এসছে কারণ এই মাদ্রাসাটির দুটো মার্কেট রয়েছে। একটি মার্কেট রয়েছে যেটি হচ্ছে 3 তলা, এখান থেকে 3 লাখের মতো টাকা ভাড়া আসে। আরেকটি মার্কেট নির্মাণাধীন। এই মাদ্রাসা কিন্তু এমপিও ভুক্ত মাদ্রাসা, এবং মাদ্রাসায় কিন্তু কোনো ছাত্রকে বেতন দিতে হয় না, দিতে হওয়ার কথা না, এবং যারা রয়েছেন শিক্ষক তাদের সরকার থেকে বেতন হয়। অর্থাৎ এখানে যদি 10 লাখ টাকার, আমি কোথাও 10 লাখ টাকার ইনকাম হয়,
যেহেতু উনি আগে জামায়াত করতেন, জামাত থেকে বহিষ্কৃত হয়েছেন, সুতরাং তার একটি আশ্রয় দরকার এই জায়গাটি টিকিয়ে রাখার জন্য। আশ্রয় হিসেবে হাত বাড়িয়ে দিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। সঙ্গে পুলিশ প্রশাসন কিভাবে আসলো? পুলিশ প্রশাসন আসলো, তারও একটি ভাগ চাই, তিনি ভাগ নিলেন। আমি স্পেসিফিক্যালি বলি তাহলে প্রশাসন কিভাবে আসলো। এডিসি পি.কে এনামুল করিম, তিনি হচ্ছেন এই মাদ্রাসার ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান, তিনি এই ঘটনাগুলো জানেন। অর্থাৎ সবাই একটি জঘন্য একটি স্বার্থের সন্ধিতে একতাবদ্ধ হয়েছেন, সেটি হচ্ছে অর্থ। মাদ্রাসার এই প্রিন্সিপাল তাদেরকে ব্যবহার করেছেন, তিনি অপকর্ম করেছেন, এবং তিনি যেহেতু মানসিক, তিনি যৌন সন্ত্রাসী একজন, আমি যৌন বিকৃত একজন মানুষ, তিনি এ কাজটি করেই যাচ্ছিলেন। আর এই যে তার সাথে চক্র রয়েছে, তারা এটাকে ধামাচাপা দিয়েই যাচ্ছিলেন, এবং তিনি একটার পর একটা কাজ করছিলেন। এর আগে কিন্তু গত সেপ্টেম্বরে কিন্তু তিনি একই কাজ করেছেন। তখন আমি কথা বলেছি আজকে এডিসি পি.কে এনামুল করিমের সঙ্গে, উনি বলছেন যে ওই ছাত্রীর পরিবার এটিকে তুলে নিয়েছে। কিন্তু আসল ঘটনা হচ্ছে এই যে রুহুল আমিন সাহেব, উপজেলা বিএনপি আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট, ইনি চাপ প্রয়োগ করেছেন এই অভিযোগটি তুলে নেওয়ার জন্য, এবং তাতে সহায়তা করেছেন এডিসি, সহায়তা করেছেন টিএন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল। আর একজন রয়েছেন আপনার এই যে ওসি সাহেব কি করেছেন, 27 তারিখে যখন নুসরাতকে যৌন হয়রানি করা হয়, নুসরাতকে তিনি থানায় নিয়ে গেলেন তার অভিযোগ দেওয়ার জন্য। নুসরাতকে তিনি এবং তার তদন্ত মানে ইন্সপেক্টর তদন্ত, এই দুইজন মিলে প্রশ্ন করছেন। একজন নারীকে জিজ্ঞাসাবাদ করতে গেলে নারী পুলিশ কর্মকর্তার প্রয়োজন হয়। ওই উপজেলায় কি নারী পুলিশ কর্মকর্তা নাই? ওই থানায় না থাকলে আরেকজন নারীকে নিয়ে আসা যায় যে কোনো জায়গা থেকে, কিন্তু সেটা না করে প্রশ্ন কি জানেন তো, এক পর্যায়ে মেয়েটি কান্না করছে এবং সে হাত মুখে ঢেকে রাখছে, বলছে তুমি হাত সরাও, তুমি কাঁদছো কেন? আমি একটু বলি, তুমি কাঁদছো কেন? তোমার তো কিছুই হয়নি। মেয়েটি যখন কথা বলতে যাচ্ছে তখন কিন্তু সে আপনার হয়তো ভরকে যাচ্ছে, ও তাহলে তুমি একবার এই কথা, মানে তাকে জেরা করে বিষয়টি হালকা করে ফেলা হচ্ছে। অর্থাৎ আপনারা জানেন প্রথমেই ওসি সাহেব কিন্তু এটাকে নাটক বলেছেন। আমি হয়তো অন্যরাও বলবো, আমি শেষ করে ফেলি। নাটক বলেছেন এই কারণে, এই যে মাদ্রাসা শিক্ষককে রক্ষা করতে হবে, কারণ ডিআইজি যখন ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন তখন এই রুহুল আমিন সাহেব যে ওসির সাথে ঘুষের লেনদেন করেছেন তাকে রক্ষার জন্য, এটা প্রকাশ্যে মানুষ বলেছে। আমাকে ওখানে খেলাঘরের সাধারণ সম্পাদক নিজে বলেছেন যে তারাই অভিযোগ করেছেন। এত ঘটনার পরও আমি বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আজকে বলেছেন যে ওসির যদি কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর কত অপরাধের প্রমাণ তিনি চান? জি, জনাব কান্তরা কে খান, অনেকগুলো বিষয় কিন্তু জনাব হারুন রশিদ নিয়ে আসলেন সামনে, এবং সেই জায়গা থেকে শেষ কথাটা যিনি বলছেন যে আসলে আমরা যে কোনো ঘটনা ঘটলেই এরকম তদন্ত কমিটি, প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা, আসলে কতটুকু প্রমাণের বা দরকার হয়, আপনার অবজারভেশনটাই কি? নিশাত ভাই, হারুন ভাই যেখানে শেষ করেছে আমি ঠিক এই জায়গাটাই চিন্তা করছিলাম যে গত 1 বছর, গত 2 বছর ধরে আমরা যতগুলো এইরকম হত্যাকাণ্ড বলবো, মানে যে ঘটনাগুলো ঘটেছে, প্রতিবারই ঘটনাগুলো ঘটার পরপরই প্রথম 1 সপ্তাহ খুব তোড়জোড় চলে মিডিয়াতে, শাহবাগে, সব জায়গায় প্রতিবাদ। ফেসবুক একটা নতুন প্রতিবাদের জায়গা হয়েছে, কালো রঙের প্রোফাইল পিকচার, এই জিনিসগুলো আমরা দেখতে পাই, মানববন্ধন আমরা দেখতে পাই। কিন্তু দুঃখের সঙ্গে এটা ওই 1 সপ্তাহের মধ্যেই কিন্তু সীমিত থাকে। 1 সপ্তাহ পরে আমরা তনুকেও মনে রাখি না, হয়তোবা 1 সপ্তাহ পরে আমরা নুসরাতকেও মনে রাখবো না, হয়তোবা 1 সপ্তাহ পর আমরা ভুলেই যাবো এরকম একটা ঘটনা ঘটেছে, অন্য কোনো একটা ঘটনা আমাদের হেডলাইন হয়ে যাবে। এইটাই আমার ধারণা ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন যে এই ঘটনাগুলো এত বেশি ঘটছে। গতকালকে, গত পরশু দিনের এই ঘটনাটা ঘটার পরপরই আজকে সারাদিনে আমরা আরও 5 থেকে 6টা ঘটনা দেখেছি যেগুলো ঘটেছে বাংলাদেশে। সিরাজগঞ্জে আরেকটা, ফেনীতে আরেকজন মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল করিম সাহেব নামে একজন ভদ্রলোক, 55 বছর বয়সে একজন ক্লাস 5-এর মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করার পর আজকে বার হয়েছে দ্যাট শি ইজ প্রেগনেন্ট অলরেডি, ক্লাস 5-এর পর একটা মেয়ে। আচ্ছা, চাঁদপুরে গণধর্ষণের শিকার হয়েছে 2টো মেয়ে। আপনার সিরাজগঞ্জে আরেকটা এই ঘটনা ঘটেছে। এবং আমি যদি এরকম যদি দেখতে থাকি তাহলে দেখবো যে প্রতিদিন বিভিন্ন মাদ্রাসায় দেশের বিভিন্ন অঞ্চলে শিশু, বাচ্চা বা 18 বছরের নিচের ছেলেমেয়েরা অত্যাচারিত হচ্ছে। এবং আরেকটা যেটা বিষয় আরও ভয়ঙ্কর, যে এটা কিন্তু কোনো জেন্ডার বেসড ঘটনা না, এমন না যে শুধু মেয়েদের উপরে এটা হচ্ছে। আমরা কিন্তু খুব ভয়ের একটা ব্যাপার যেটা যে আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসায় ছেলেদের উপরে এই অত্যাচারগুলো হচ্ছে। এবং বিভিন্ন সময় সামাজিক মাধ্যমগুলোতে যখন এই ছবিগুলো আসে
তখন কিন্তু এটা অত্যন্ত ভয়ের জনাব একটা বিষয় কান্তারাকে যে- এখানে আমি একটু প্রশ্ন করেই রাখি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনার কাছে জানবার। আপনি মাদ্রাসার কথা বলছেন, সাম্প্রতিক সময়ে সেই ঘটনাগুলো উঠে আসলো, কিন্তু এই যে ঘটনাগুলো সেটি কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সেই চিত্র কিন্তু একই রকম, তার বাইরে তো নয়। তার মানে যেখানে আসলে শিক্ষার্থী একজন কিশোরী বা একজন কিশোর নিরাপদ, একজন শিশু কিশোর, সেই জায়গাগুলোই কিন্তু অনিরাপদ হয়ে উঠছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনিরাপদ, শিক্ষা প্রতিষ্ঠানে সে অনিরাপদ। আমি জিজ্ঞেস করলাম এই কারণেই যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপনি শিক্ষকতা করছেন, সেটি বা আপনি কিভাবে আসলে বলবেন? মানে শিক্ষা প্রতিষ্ঠানেই তো এই ঘটনাগুলো শিক্ষা ঘটছে। প্রতিষ্ঠানে এই ঘটনাগুলো ঘটছে বিকজ আমার ধারণা যে আমাদের নজরদারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো নাই। আরেকটা বিষয় যেটা আমি খুব জোর দিয়ে বলতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষা দান করছেন তাদের কি আদৌ সেই যোগ্যতাটা আছে নাকি শিক্ষা দেবার, সেটার ব্যাপারে কিন্তু আমার মনে হয় এখন সময় এসেছে মানে দেখার। মাদ্রাসা বলেন, স্কুলে বলেন, কলেজে বা যে ইউনিভার্সিটি যেখানেই বলেন, কলেজ ইউনিভার্সিটিতে একটা ব্যাপার আছে, এখানে যারা পড়তে আসে তারা কিন্তু একটা প্রাপ্ত বয়স্ক হয়ে আসেন, মানে তাদের অ্যাটলিস্ট প্রতিবাদ করার একটা ভাষা আছে। বাট স্কুলে বা মাদ্রাসায় এই ক্লাস 5, 7 বছর 8 বছরের যে ছেলেমেয়েরা, এরা কিন্তু জিনিসটা বোঝার আগেই ঘটনাটা ঘটে যাচ্ছে এবং তাদেরকে কি ভয় পাওয়ানোটা অনেক ইজি। কয়েকদিন আগে আমরা দেখেছি একটা মাদ্রাসায় একটা 7 থেকে 8 বছরের মেয়েকে বেশ কয়েকদিন ধরে অত্যাচার করার পরে যখন সে ফাইনালি ভেবেছে তার বাবা মাকে বলবে, তখন তাকে ছাদে বেঁধে রেখে, তার হাত পা বেঁধে রেখে তাকে ফেলে মেরে ফেলা হয়েছে। এই যে ব্যাপারগুলো যারা প্রতিবাদ করতে পারছে না তাদের জন্য আমার মনে হয় আমাদের এখন প্রথম এগিয়ে আসা উচিত। কারণ ইউনিভার্সিটি লেভেলে আমি যে বলবো যে এইখানে যে প্রতিবাদ করার একটা জায়গা আছে। আমি একটা ব্যাপারে খুব আমার খারাপ লাগছিল দেখতে যে এই যে মাদ্রাসায় যে ঘটনাটা নিয়ে আমরা কথা বলছি নুসরাতের, এখানে তার যারা সহপাঠী তারাও কিন্তু বার হয়ে বলছেন যে এই সিরাজ সাহেব ওনার মুক্তি চান। এবং আমরা যে জিনিসটা দেখেছি দ্যাট নুসরাতের খাতার জন্য মিছিল হয়েছে, মানববন্ধন হয়েছে। আরেকটা বিষয় যে নুসরাতের যে ডায়েরি বা যে খাতায় আমরা তার লেখা কিছু পড়েছি বা যেই খাতাটা উদ্ধার করা হয়েছে, সেখানে কিন্তু সে এদের কাছেও প্রশ্ন করেছে যে তোমরা তো দিনের পর দিন জানতা যে কি ঘটনা ঘটছে, প্রধান শিক্ষক আমাদের উপর কীভাবে অত্যাচার করছে, এবং নুসরাত প্রথম না যে অত্যাচারিত হয়েছে, অনেকেই অত্যাচারিত হয়েছে। এবং সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে দ্যাট ওইখানে তার মানে আরও মেয়ে অত্যাচারিত হয়েছে কিসের লোভে, এটা আরেকটা চিন্তার বিষয়, প্রশ্নপত্রের লোভে। মানে প্রিন্সিপাল সাহেব বলতেন যে আমরা প্রশ্ন দিব তোমাকে, সেই কারণে সেই অত্যাচারটা করতে, এবং তার মানে ওইখানে আরো মেয়েরা এই অত্যাচারটা সহ্য করেছে, অগোচরে আরো অনেক ঘটেছে সেখানে। এবং এখানে প্রতিবাদ মেয়েগুলো করছে না কেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমরা অনেক সময় দেখি যে মেয়েরা যখন এই ব্যাপারটা প্রথম তার বাবা মাকে বলার চেষ্টা করে, তখন বাবা মা বিশ্বাস করেন না। তারা মনে করেন হয়তোবা যে একজন মাদ্রাসার প্রধান শিক্ষক বা একজন মৌলানা সাহেব এই ধরনের কাজ করতে পারেন কিনা। আমার মনে এই জায়গাটা থেকে আমাদের কাজ করা দরকার, যে একটা সন্তান, একটা ছেলে বা মেয়ে প্রথম কিন্তু তার পরিবারের কাছে যায়, পরিবারকে কিন্তু তাদের সেই সাপোর্টটা দেওয়া দরকার। এবং এই জিনিসটা আমাদের মনে হয় নিশ্চয়ই এই বিষয়ে বিস্তারিত কথা আমরা নিশ্চয়ই বলবো। অধ্যাপক জুনায়েদ হালিম, আপনাকে যে প্রশ্নটি আমি করতে চাই সেটি হলো, যেটি জনাব হারুন রশিদ বলছিলেন যে একটি চক্রের কথা বলছিলেন, যে এইরকম যৌন হয়রানি বা এইরকম যৌন সহিংসতার পরে সে যে অভিযোগ করতে যায়, বেশ সেই জায়গাটাই তো নিরাপদ না, সেই পরিবেশটাই তো তৈরি করা হয়নি। সেটি স্কুল বলি, কলেজ বলি বা শিক্ষা প্রতিষ্ঠানের কথা। এবং যেটি কান্তারাকে এখান বলবার চেষ্টা করছিলেন যে যারা শিক্ষা দিচ্ছে তারা শিক্ষা দেবার ক্ষেত্রে কতটুকু উপযুক্ত, সেটিও বিচারের বিষয় এখন উঠে আসে। আপনি কি বলবেন? অবশ্যই, মানে আমি বলবো যে এটা সার্বিক নৈতিক অধপতনের চূড়ান্ত অবস্থাটা হলো আজকে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা অতি সাম্প্রতিক যে ঘটনাগুলি, সেগুলি সব কয়টাই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, এবং সেটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, যেমন মাদ্রাসা আছে, স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, এমনকি বিশ্ববিদ্যালয় আছে। অতি সম্প্রতি দেখেন গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেইখানে একজন শিক্ষক আক্কাস আলী, তার বিষয়ে কিন্তু মানে ব্যাপক প্রতিবাদ ইত্যাদি হচ্ছে, এবং তাকে সাময়িক মানে বরখাস্ত ইত্যাদি করা হয়েছে। এবং দেখেন এটা মানে যেটা বলার কথা, যে এই নৈতিক অধপতনের জায়গা থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে। এবং এই যে বললেন যে শিক্ষকদের প্রতি যে সামাজিক যেই একটা মানে ব্যাপার আছে, আমাদের যে মনস্তত্ত্ব, যে একটা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ, একটি খানকা শরীফের যিনি প্রধান সেবক, তার প্রতি একটি স্কুলের শিক্ষক, সে প্রধান শিক্ষক হোক বা অন্য শিক্ষক হোক, হ্যাঁ,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবার প্রতি কিন্তু এক ধরনের মনস্তাত্ত্বিক ব্যাপার যে তারা খুব ভালো মানুষ, তারা খুব শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, এবং তাদের কাছে আমাদের ছেলে মেয়ে সন্তানরা পড়াশোনা করছে, তাদের বিদ্যা শিক্ষা হচ্ছে, আমি যদি একটুখানি সংযুক্ত করি যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে মাদ্রাসার ঘটনা নিয়ে যেহেতু নুসরাতের ব্যাপারটা আলোচিত হচ্ছে, সেখানকার যে পরিমণ্ডল, সেখানে আমরা নর্মালি যেটা বলি যে সামাজিক অবক্ষয়ের যে কারণগুলো, সেগুলোর অনুপ্রবেশ ঘটার সুযোগও কিন্তু কম। সেখানে অবাধ ইন্টারনেট ব্যবহার, ফোনের ব্যবহার সেগুলো তো নেই, বা ধর্মীয় একটি পরিমণ্ডলে সেখানে পর্দার মধ্যে সবাই থাকছে, সেই জায়গাতে এরকম ঘটনা যখন ঘটে সেটা নিশ্চয়ই আমাদের জন্য সেটা অত্যন্ত দুঃখজনক এবং খুবই আশঙ্কার কারণ এই যে আমাদের যে সামাজিক শৃঙ্খলার যে বিষয়টা, সেটি কিন্তু চূড়ান্তভাবে ভেঙে যাচ্ছে। এবং যখন একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে বা মসজিদে, যেখানে মানুষ নামাজ পড়তে যায়, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বা মাদ্রাসার প্রিন্সিপাল বা মাদ্রাসার কোনো মুহাদ্দিস, তারা যখন এইরকম অপকর্মের সাথে যুক্ত হয়ে যান বা এই অপকর্মগুলো করেন, তখন কিন্তু খুবই সঙ্গত কারণে আমাদের ওই সমস্ত প্রতিষ্ঠান এবং ওই সমস্ত সমাজের ওই সমস্ত ব্যক্তিবর্গের প্রতি সাধারণ মানুষের সাধারণ যে শ্রদ্ধা এবং ভালোবাসা, ভক্তির জায়গাটা, সেটা নষ্ট হয়ে যায়। এবং এখন কিন্তু আস্থার জায়গাটা নষ্ট হয়ে যায়, এবং সেই অবস্থাটাই কিন্তু এখন আমাদের এখানে তৈরি হয়েছে। আপনি দেখেন, আপনি কোন জায়গায় নিরাপদ ভাববেন? আপনি প্রাইমারি স্কুলের দাগনভূঞাতে এই গত সপ্তাহে একটি প্রাইমারি স্কুলের হেডমাস্টার, সে দিনের পর দিন একটা মেয়েকে এরকম যৌন নিপীড়ন করে আসছিল, হয়রানি করে আসছিল, যৌন নিপীড়ন করে আসছিল, সেটা এখন ডিগ আউট হয়েছে। আপনি বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে, সেইখানে ওইরকম একটা ঘটনা ঘটেছে। এবং আপনি দেখেন আক্কাস আলী সাহেবের যে ছবিটা আমরা গণমাধ্যমে দেখেছি, উনি সুন্দর দাড়ি রাখা, মাথায় একটা টুপি পরা, দেখলে এমনিতে মনে হয় যে অ্যাপারেন্টলি খুবই মুত্তাকিন মানুষ। এখন এরকম মুত্তাকিন চেহারা নিয়ে যখন এরকম অপকর্মগুলি করে, তখন সঙ্গত কারণেই হয়তো এইরকম ঘটনাগুলি ঘটাচ্ছে কতিপয় ব্যক্তি, কতিপয় মানুষ, যারা ব্যক্তিগতভাবে দুশ্চরিত্র, অনৈতিক এবং বিকৃত রুচির মানুষ, বিকৃত কামতাড়না তাড়িত মানুষ। এই সমস্ত মানুষগুলির জন্য, কতিপয়ের জন্য কিন্তু সামগ্রিক এই আমাদের শিক্ষক সমাজ, ইমাম সাহেব সমাজ, তাদের প্রতি আমাদের জনভক্তির জায়গাটা নষ্ট হয়েছে, আস্থাটা নষ্ট হয়েছে। যাদেরকে আমরা মাথায় তুলে রাখি সামাজিকভাবে, সেই সমস্ত মানুষগুলো কয়েকজনের অপকর্মের কারণে কিন্তু, বা কতিপয়ের অপকর্মের কারণে কিন্তু সামগ্রিক সবার মাথা হেট হয়ে যাচ্ছে। খুবই অ্যালার্মিং। সম্মানিত দর্শক, পূর্বাচল রিজন ডাউন সংবাদ সংলাপে একটা বিরতির সময় হচ্ছে, ফিরছে এক্ষুনি, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি পূর্বাচল রিজন ডাউন। আজকের সংবাদ সংলাপে জনাব হারুনুর রশিদ আপনার কাছে যেতে চাই, সেটি হলো যে আমরা খুব সহসায় এই আলোচনাগুলো গণমাধ্যমে ক্রমাগত একটার পর একটা ঘটনা ঘটে, সেই আলোচনাগুলো আমরা করতে চাই। আপনি যেটি বলছিলেন, সেই আলোচনা আবার থেমেও যায়, পরবর্তী আরেকটি ভয়াবহ ঘটনার সামনে চলে আসে। সেই জায়গা থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলেন, আমরা আশাবাদের জায়গাটা খুঁজতে চাই, উত্তরণের জায়গাটাও তো খুঁজতে চাই। এই হত্যাকাণ্ডের, এই অপরাধের বিচার হবেই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও যেটি বলেছেন। সেইখান থেকে আমি হাইকোর্টের যে একটা পর্যবেক্ষণ, সেই জায়গায় নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে এই মামলায় কোনো গাফিলতি হচ্ছে কিনা তা দেখবেন বলে জানিয়েছেন হাইকোর্ট। এবং একই সঙ্গে সাগর রুনি, তনুসহ অন্যান্য মামলার মতো কোনোভাবেই যেন নুসরাত রাফির মামলা হারিয়ে না যায়, সে বিষয়ে হাইকোর্ট দেখবেন। এই জায়গা থেকে আপনার হাইকোর্টের পর্যবেক্ষণের আরেকটি জায়গা আছে। হাইকোর্ট মনে করে যে মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি সরাসরি এখন দেখছেন, সুতরাং সেই আস্থাটাও কিন্তু হাইকোর্ট রাখতে বলেছেন। কিন্তু আমি যে কথাটা বলছি, এবং দুই বিজ্ঞ আলোচকের আলোচনা শুনছিলাম, যে ধর্ষণ কেন হয়, ধর্ষণ কেন বেড়ে যায়, তার মনস্তাত্ত্বিক, তার জৈবিক অনেক ব্যাখ্যা দেওয়া যায়, অবদমিত সেক্সের অনেক ব্যাখ্যা দেওয়া যায়, আমি সেখানে যাব না। মূল যে জায়গাটি, যে তাকে যে অপরাধী, এটি হচ্ছে সমাজকে চিহ্নিত করতে হবে, এক সময় সমাজকে বলতে হবে সে অপরাধী, এই একটা পার্ট। আরেকটি পার্ট হচ্ছে এর বিচার হতে হবে। বিচারহীনতার সংস্কৃতি যখন একটি রাষ্ট্রে বা সমাজে থাকে, তখন কিন্তু আপনি ধর্ষকদের থামাতে পারবেন না। সেটি ধর্ষণ না, সে অন্য অপরাধের ক্ষেত্রেও। আমি সমাজের জায়গাটি আবার যদি বলি, যে সমাজের বৈশিষ্ট্যটা কি, প্রথমে যদি কোনো নারী অভিযোগ তোলেন বা নারী বলেন আমি যৌন নিগ্রহের শিকার, তখন 10 হাত তাকে চেপে ধরতে চায়। বলে প্রথমত একটি খুব সহজ থিওরি রয়েছে, এই মেয়েটি খারাপ। আপনি যদি এই সোনাগাজীর ঘটনায় দেখেন যে নাটক,
এবং নানাভাবে কথা বলার চেষ্টা করা হয়েছে। এবং এই মেয়েটির খেয়াল করবেন, সে জানে, মানে যদি একটু আমরা খেয়াল করি এই এই ছাত্রীটির বিষয়ে, সে কিন্তু জানে সমাজের অবস্থা এরকম। তার যদি আমরা ডায়েরিগুলো দেখি, তার যদি চিঠিগুলো দেখি, সে কিন্তু বলছে যে সারা বিশ্বকে আমি জানিয়ে দেবো, আমি প্রধানমন্ত্রীকে বলবো, আমি বিচার চাই। অর্থাৎ সে জানতো যে এই সমাজে বিচার হয় না। সুতরাং আমি মনে করি সে জীবন দিয়ে একটি বিচারের জন্য আকুতি জানিয়ে গেছে। ধরুন তার আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টাটি ঘটতো না, ও পর্যন্তই থাকতো, তাহলে যে মিছিল বেরিয়েছিল একটু আগেই বলা হচ্ছে, এই মিছিলটি কিভাবে বেরিয়েছে সেটা একটু ব্যাখ্যা করতে চাই। আমি একটু আগেই ওয়ার্ড কাউন্সিলর মাকসুদের নাম বলছিলাম। আমরা দেখেছি এখানে নারী শিক্ষার্থীরাও মিছিলে রয়েছে। অনেকে মনে করছে যে এই মেয়েগুলা কি জানে না, বোঝে না। ওই জায়গাটি ফেনীর সোনাগাজীতে যে জিজ্ঞেস করুন যে ওই যে ওয়ার্ড কাউন্সিলর মাকসুদের ক্ষমতার সামনে এই নারীরা কত অসহায়। এই যে শিক্ষার্থীরা, তারা তো নামতে বাধ্য হয়েছে, তাদেরকে জোর করে নামাতে হয়েছে। এবং যদি তাকে জীবন দিতে না হতো তাহলে এই যে আমরা নুসরাতের কথা বলছি, নুসরাতে হয়তো এই মাকসুদরা চরিত্রহীন বলেই প্রমাণ করত, কারণ এই আন্দোলন হতো না, তার এই প্রতিবাদ ঘটতো না। আমরা ৮০ ভাগ পুড়ে যাওয়া এক শিক্ষার্থীকে দেখতাম না, জীবন থেকে বিদায় নিয়ে যাওয়া এক শিক্ষার্থীকে দেখতাম না, এবং আমরা অত প্রতিবাদী হতাম না। যেমন ভাবে মানুষ, কেউ কেউ প্রশ্ন করেছেন যে এত শিক্ষার্থী ওই অধ্যক্ষের পক্ষে নামছে, তাহলে বিষয়টি কি? সেই প্রশ্নটা তারা কিন্তু সৃষ্টি করে ফেলেছিল শুধুমাত্র এই মর্মান্তিক, এই দুঃখজনক, এই জঘন্য ঘটনা না ঘটলে হয়তোবা উল্টো ওই সমাজে আমি সেই জায়গাটাই বলছি যে জীবন না দিলে এই সমাজে প্রমাণ করা যায় না এটি অপরাধ। জীবন না দিলে যে সমাজে প্রমাণ করা যায় না আমি বেঁচে ছিলাম, সেই সমাজে তো জনাব হারুন রশিদ, আমি একটুখানি কৌতূহল বশত আপনার কাছে জিজ্ঞেস করতে চাই। দীর্ঘদিন আপনি দক্ষ ভাবে সাংবাদিকতা করছেন, আপনার দৃষ্টিতে বিগত বেশ কিছু বছর, ধরেন 7 বছর যদি আমি ধরি, তাহলে এইরকম ঘটনা যে ঘটেনি এমন তো নয়। তার দৃষ্টান্তমূলক শাস্তি আপনি কি দেখেছেন? আপনি যদি শুধুমাত্র সিলেটের ঘটনাটা বলেন, এই যে খাদিজা, ওই মামলাটির রায় হয়েছে। খাদিজা, আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে খাদিজা শেষ পর্যন্ত বেঁচে ফিরে এসছে। কিন্তু তনুকে কারা ধর্ষণ করলো, আপনি যেটি বলছেন, তা কারা হত্যা করলো তা জানতেই পারলাম না। কে মারলো? তাহলে ভূতে মেরেছে। আমি তো প্রশ্ন করতে চাই, আমি তনুর ঘটনাটায় ফিরে আসি। এটা নিয়ে আমি কতগুলো পয়েন্ট দিয়েছিলাম। তনু কোন জায়গায় খুন হয়েছে সেটি স্পষ্ট। তনু যে জায়গায় খুন হয়েছে সেখানে একজন মানুষকে ঢুকতে হলে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়, তাকে নাম লিখে ঢুকতে হয়। টাইমিংটা আপনি দেখুন। সুতরাং তনুকে যারা ঢুকেছে তারা কি হাওয়া থেকে হত্যা করেছে? যারা তাকে রেপ করেছে তারা কি হাওয়া থেকে উঠছে এত কিছু সংরক্ষিত এলাকায়? অথচ আমরা আজও জানলাম না যে তনুকে কারা হত্যা করলো। সুতরাং আপনি বিচার পাচ্ছেন না। বিচারহীনতা যদি বলেন সেটি এখানে আছে। এই বিচারহীনতায় মানে অপরাধীরা সাহসী হয়ে ওঠে। এবং এই যে আমি বলি কিভাবে সাহসী হয়ে ওঠে, উনি তো এই যে আমরা অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, যার নাম সিরাজউদ্দৌলা কাজ করেছেন মির্জাফরের, সেই সিরাজউদ্দৌলা বারবার কিন্তু পার পেয়েছেন। ইনি এই ঘটনায় এখন তাকে বিচারের বা মুখোমুখি হতে হচ্ছে। তিনি এর আগে আরেকটি ঘটনা ঘটিয়েছেন যৌন হয়রানির, সেখানে তিনি পার পেয়েছেন। তিনি 1.5 কোটি টাকা আত্মসাৎ করেছেন, সেটি পার পেয়েছেন। তিনি মাদ্রাসা ফান্ডের 45 লাখ টাকা আত্মসাৎ করেছেন, সেটি পার পেয়েছেন। আমাকে বলতে দিন, তিনি এই যে প্রথম যৌন হয়রানির ঘটনাটা ঘটিয়েছেন সেটিও কিন্তু পার পেয়ে গিয়েছিলেন। এখন এই যে হত্যাকাণ্ডটা ঘটলো, এটি যদি হত্যাকাণ্ড না ঘটতো তাহলে তিনি পারই পেয়ে যেতেন। তো এই যে অপরাধী বারবার পার পেয়ে যায়, সে তো সাহসী হয়ে যায়। একজন মাদ্রাসা অধ্যক্ষকে আমরা আজকে ধরতে পেরেছি, এরকম কত জনই তো পার পেয়ে যাচ্ছেন। আমি আরেকটু বিষয় এখানে বলতে চাই। আমি বিষয়টি কিন্তু মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ বা অন্যভাবে দেখি না, এটি হচ্ছে সমাজের একটি সার্বিক চিত্র। আমরা মনে করি যে এখানে গেলে তার মূল্যবোধ বাড়বে। বিষয়টা হচ্ছে আমার যে মূল্যবোধ, এটি টোটাল একটি রাষ্ট্রের শিক্ষা টোটাল ব্যবস্থার কনসেপ্ট। এই যে আলাদা কোনো শিক্ষা ব্যবস্থায় আলাদাভাবে ঢুকবে এটি আশা করার কোনো কারণ নাই। অর্থাৎ ধর্ষণ সংস্কৃতি এবং ধর্ষণের শিকার নারীকে কলঙ্কিত করার সংস্কৃতি আমাদের সমাজে বিদ্যমান এবং এটিই প্রবল। আমরা একটু শিক্ষকের কাছ থেকে শুনতে চাই। জনাব কান্তারা খান, সার্বিক চিত্রের কথা বলছিলেন যে সমাজের যে অবস্থা, সেই জায়গা থেকে মূল্যবোধের অবক্ষয় হবার মতো যথেষ্ট উপাদান সেখানে বিরাজমান। এই জায়গা থেকে আমরা আলোচনার যেহেতু শেষের দিকে আছি, একটা ফাউন্ডেশনের পরিচালক হিসাবে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কি বলতে চান আপনি? আসলে আমি বলতে কাদম্বিনী মরিয়া প্রমাণ করলেন যে তিনি মরেন নাই।
নুসরাত যদি আজকে মারা না যেত তাহলে এই ঘটনাটা কত দূর যেত সেটা হারুন ভাই বারবারই প্রশ্ন করেছেন। আমি একটা জিনিস বলতে চাই, 95-96 বা ওই সময় 90 দিকে একটা কেস খুব আলোচিত হয়েছিল, রিমা মুনির হত্যাকাণ্ড। এবং হ্যাঁ, এবং তখন এত টিভিও ছিল না, এত কিছু ছিল না, আমরা খবরের কাগজে এটা প্রতিদিন পড়ার চেষ্টা করতাম এবং শেষ পর্যন্ত মুনিরের বিচার হয়েছিল, ফাঁসি হয়েছিল। এরপরে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড আমরা খুব একটা আর দেখি নাই ওইভাবে বড় করে। আমার মনে হয় এই ধরনের একটা অর্থাৎ দৃষ্টান্তমূলক যদি শাস্তি হয় তাহলে কিন্তু এটা সমাজের কাছে একটা মেসেজ যাবে যে এই ধরনের কাজ করলে শাস্তি হবে। যেহেতু তনু হত্যাকাণ্ডের বিচারটা ঠিক করে হয়নি, যেহেতু এরকম আরও হাজার হাজার ঘটনা ঘটছে, সিরাজ সাহেবেরই অনেকগুলো ঘটনার কথা হারুন ভাই বলেছেন, এই বারবারই উনি পার পেয়ে যাচ্ছেন এবং অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যিনি ওসি সাহেব ওনাকে প্রত্যাহার করা হয়েছে। বাট আমার প্রশ্ন হচ্ছে দ্যাট ওনার কাজটা ওখানে কি ছিল? আরেকবার নুসরাতকে ধর্ষণ করা নাকি তাকে সাহায্য করা? কেন আমরা এই জায়গাগুলোর দিকে কাজ করতে পারছি না? আমরা যখন একটা মেয়ের দিকে তাকাই তখন সে কি শুধুমাত্র একটা মেয়ে? সে কি আমার বোন না? সে কি আমার মেয়ে না? এই জিনিসটা কেন আমরা বুঝতে পারছি না? আজকে সকালবেলা শিক্ষামন্ত্রী দীপুমণি আন্টির একটা স্ট্যাটাস আমি পড়েছি, যে এই নুসরাত কিন্তু একা কোনো নুসরাত নয়, কিন্তু হাজার হাজার নুসরাত বাংলাদেশে এইভাবে প্রতিদিন মারা যাচ্ছে। সবারটা টিভির সামনে আসছে না, সবারটা সামনে আসছে না, কিন্তু এরকম অনেকেই কিন্তু অত্যাচারিত হয়ে আসতেছে, নিজে গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে, আত্মহত্যা করছে, বিভিন্নভাবে চলে যাচ্ছে। আমার মনে হয় বুঝে মেনে নিচ্ছে। এই জায়গা থেকে নুসরাতের অবস্থান ভিন্ন, প্রতিবাদী কণ্ঠস্বর ও প্রতিবাদী কণ্ঠস্বর দেখেই হয়তো বা মারা গেছে। এবং আমরা ক্রমাগত ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, আমরা লিখছি যে ক্ষমা চাই, ক্ষমা চাই। এই ক্ষমা চাওয়ার মধ্যে দিয়েই কি আমাদের আসলে পরিত্রাণ লাভ হবে? এই প্রতিবাদী যে কণ্ঠস্বর নিভে গেল, অকালে নিভে গেল, এবং এই প্রতিবাদী কণ্ঠস্বর নিভে যাওয়ার মাধ্যমে আরো যারা প্রতিবাদী তারা এবার কিন্তু চিন্তা করবে যে এই প্রতিবাদী তারা আর হবে কিনা। কারণ কি সবাই কিন্তু এতটা সাহসী হয় না যেটা নুসরাত হয়েছিল। এই জায়গাটা একটা চিন্তার বিষয়। আমি আবারও ফিরে যেতে চাচ্ছি যে আমাদেরকে আরেকটু চিন্তা করতে হবে যে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেটার কথা বারবারই হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা শিক্ষা দান করছে, আমি ছোটবেলায় শুনেছি বা আমার মনে আছে শুনতাম যে শিক্ষক হচ্ছে তাকে গুরু দক্ষিণা দেওয়া হয়, মানে সে হচ্ছে গুরু। ছোটবেলার বিভিন্ন গল্পে আমি পড়েছি যে একটা গ্রামের যে শিক্ষক, যে হেডমাস্টার, তার কাছে পুরো গ্রাম যেত বুদ্ধি নেবার জন্য, কারণ সবাই মনে করতেন যে ওনার ওই পরিমাণে জ্ঞান আছেন। সেই শিক্ষকগুলো আজকে কোথায় চলে গেছেন? এবং এই যে মাদ্রাসায় বলেন, বিভিন্ন স্কুলের প্রতিষ্ঠানে এই যে ছোট ছোট ছেলে মেয়েদের উপর যে অত্যাচারটা হচ্ছে, তাহলে তো আমাদের এখানে শিক্ষার তো কিছু নাই। আগামীকাল আমি আমার ছেলে মেয়েকে কোনো স্কুলে বা কোনো মাদ্রাসায় পাঠাবো কিনা, এটা তো আমার একটা বিরাট চিন্তার বিষয়। কারণ কি একটা জিনিস মনে রেখে, যতক্ষণ এটা বাইরের কারো হচ্ছে আমরা কিন্তু শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়েই সীমিত থাকছি, বা কালকে সকালে হয়তো শাহবাগে প্রতিবাদ জানাবো বা এরকম টকশোতে এসে প্রতিবাদ জানাবো, কিন্তু ঘটনাটা যখন আমার নিজের কারোর সঙ্গে হবে তখন কিন্তু এটা আমার ভালো লাগবে না। এবং আমি কিন্তু মনে মনে এই ব্যাপারে অত্যন্ত ভীত এবং চিন্তিত যে আমি এবং আমার আত্মীয় স্বজনের ছেলেমেয়েরা বা ইভেন আমার বাসায় যারা কাজ করেন তাদের ভাই বোনেরা যারা এখন মাদ্রাসায় পড়াশোনা করছেন, তারা ভাবছেন যে মাদ্রাসায় পড়াশোনা করার মাধ্যমে তিনি আল্লাহর ব্যাপারে আরও বেশি, ইসলামের ব্যাপারে আরও বেশি জ্ঞান অর্জন করছেন, বাট আসলে কিন্তু সেই ঘটনাটা ঘটছে না। এবং সেটা কিন্তু আমরা একটা কনস্ট্যান্টলি দেখতে পাচ্ছি, দ্যাট আসলে পড়াশোনাটা কী লেভেলে হচ্ছে আমরা ঠিক জানি না। অর্থাৎ আমার মনে হয় এখন সময় এসেছে, বা আমাদের পিঠ অনেকটা দেয়ালে ঠেকে গেছে, যখন আমাদেরকে ঘুরে দাঁড়িয়ে দেখতে হবে যে কারা এই জায়গাগুলোতে আছে। এবং সেখানে শুধু একটা লেভেল না, হারুন ভাই প্রথম সেগমেন্টে যে কথাগুলো বলেছেন যে এখানে পুরো একটা চক্র জড়িত, মানে আইন শৃঙ্খলা বাহিনী বলেন, লোকাল ইউপি চেয়ারম্যান বলেন, লোকাল সবাই এর সঙ্গে জড়িত, পলিটিক্যাল লিডারশিপ। আমি বলবো এই ধরনের একটা ঘটনা কখনোই পলিটিক্যাল দিয়ে আমরা পার পেতে পারি না। উনি জামাত করতেন না, উনি আওয়ামী লীগ করেন না, উনি বিএনপি করেন না, উনি কোন দল করেন, এর থেকে বড় কথা হচ্ছে উনি তো একটা অমানুষ। একটা অমানুষ কিন্তু কোনো দলের হতে পারে না। একটা বিষয় আমি এখানে স্যার আপনাকে সময় দিচ্ছি, বলতে চাই রিলেটিভলি আপনি যদি খেয়াল করেন যে ধর্ষক সে রিলেটিভলি ক্ষমতাধর। আপনি যদি প্রশ্ন করেন তাহলে একজন যদি গরিব মানুষ, একজন রিক্সাওয়ালা যখন ধর্ষক হয়, হয়তো আপনি দেখবেন এই যে ক্ষমতার বিষয়টা, এই যে রিক্সাওয়ালা তার যে নিকট, তার চেয়ে ক্ষমতাহীন, তার উপরেই সে খড়গ উত্থাপন করে। কারণটা হচ্ছে যে এই ধর্ষণের শিকার হয় রিলেটিভলি দুর্বলরা,
এবং এটা ক্ষমতা প্রয়োগের, ক্ষমতা দেখানোর কিন্তু একটা মাধ্যম, বিকৃত মানসিকতার ক্ষমতা দেখানোর মাধ্যম। আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে উচ্চবিত্ত কি ধর্ষণের শিকার হয় না? এখানে ফিজিক্যাল বিষয় থাকে, যখন ঘটনাটা ঘটে তখন ফিজিক্যালি ওই লোকটা অনেক বেশি শক্তিশালী থাকে। এখন মূল বিষয় হচ্ছে যখন মানুষ মনে করবে যে এটা করলে পার পেয়ে যাওয়া যাবে, এটা করলে সেটাই তো আসলে বড় তখনই জায়গা, হচ্ছে সেটাই তো বড় সে এটা জায়গা। করবে, জি, সেটা অধ্যাপক যে কোনো জুনায়েদ অপরাধের হাবিব। ক্ষেত্রে। হারুন ভাই, আপনার বারং- খবর যে বারংবার মাকসুদের কথা আপনি বলেছেন, তাকে কিছুক্ষণ আগে চিটাগং থেকে অ্যারেস্ট করা হয়েছে। তো আমার কথা হচ্ছে এই অ্যারেস্টগুলো যেন শুধু অ্যারেস্টের মধ্যে কিন্তু আমি সীমাবদ্ধ না থাকে। এখনো বলতে চাই মাকসুদ হচ্ছে একজন প্রশাসনের বাইরের লোক, হ্যাঁ। কিন্তু আমি মনে করি এই ঘটনায় ওসি সাহেবের যে ভূমিকা তাকেও গ্রেফতার করা উচিত, অবশ্যই। তাকেও গ্রেফতার করা অধ্যাপক উচিত। জুনায়েদ হাবিব, যে জায়গাটা বারবার উঠে আসছে আর কি, যেটা আমি বলছি যে সিনিয়র সাংবাদিক হারুন সাহেব যেটা বললেন যে ওসি সাহেবকেও গ্রেপ্তার করা হোক, আমি ওনার এই মতটাকে আমি বলতাম, উনি না বলে ফেললে আমি এটা বলতাম। যেটা হলো যে দেখেন, যে কোনো একটা ঘটনা ঘটলে পরে, অপকর্ম ঘটলে পরে ওইখানে প্রভাবশালীদের কথা আমরা শুনি। প্রভাবশালীদের প্রভাব শাল হয়ে অপরাধীদের শুলে চড়ার পথটাকে বন্ধ করে দেয়। এবং দেখেন, আমরা দেখি যে ওসি সাহেবকে প্রত্যাহার করে আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কোনো ব্যক্তি তার দায়িত্ব অবহেলা করেছে বলে অভিহিত করা হয়। দায়িত্ব অবহেলাটা করাটা তো তার উচিত না, দায়িত্ব অবহেলাটা তো একটা অপরাধ। তাকে হি ইজ পেইড, রাষ্ট্র জনগণের ট্যাক্সের টাকা থেকে তার ভরণ পোষণের দায় দায়িত্ব নিয়েছে এবং তাকে বেতন ভাতা অন্যান্য সমস্ত সুবিধা দিচ্ছে। সেইটা যে সে খাচ্ছে এবং নিচ্ছে, সেটার জন্য সে প্রকৃত যেই কাজটির জন্য তাকে সেটা দেওয়া হচ্ছে সেটি না করে সে অবহেলা করছে। অবহেলা কিন্তু আমি করাটা এখানে কিন্তু একটু একটা আপনার অপরাধ। সাথে অ্যাড করতেই চাই, সেটি হচ্ছে সোনাগাজীর ওসি মোয়াজ্জেম হোসেন সাহেবকে দায়িত্ব অবহেলার বিষয়ে আমি আনতে চাই না। তিনি দায়িত্ব অবহেলা করেন, উনি অপরাধের কাজ তিনি অপরাধ করেছেন। অর্থাৎ তিনি- এই 27 তারিখের যৌন যে হয়রানি বা যৌন নির্যাতনের ঘটনাটিকে উনি নাটক সাজাতে চেয়েছেন, একই সঙ্গে পুড়িয়ে হত্যার ঘটনাকে উনি আত্মহত্যা, অর্থাৎ উনি অপরাধীর সহযোগী। অপরাধীর সহযোগী আমাদের যে দেশে আইন সমান অপরাধ করে সমান শাস্তি, উনি সুতরাং তাকে এখানে- অবশ্যই গ্রেফতার এখানে করতে হবে। উনিও কিন্তু ওই সিরাজউদ্দৌলা বা যারা একই তাকে জিনিস, আগুন একই জিনিস। দিয়েছে তাদের সহযোগী হিসাবে একটি ফৌজদারি অপরাধী অপরাধী। করেছেন। তাকে অবিলম্বে এই মুহূর্তে গ্রেফতার করে যেখানে আমাদের মনে রাখতে হবে আইনের মাননীয় কাঠগড়ায় আনা প্রধানমন্ত্রী, উচিত। মাননীয় শুধু প্রধানমন্ত্রী প্রত্যাহার বলেছেন। করে নেওয়াটাই, কোনো একটা ঘটনা হ্যাঁ, ঘটলে আমরা তো পরে শুধু এই কথাটা প্রত্যাহার করে নেওয়াটাই কিন্তু প্রশাসনের বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়িত্ব না। সেই প্রত্যাহার করা না, তা এইরকম ঘটনার সাথে যে তাকে সমস্ত শাস্তি আইন দাও। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, স্থানীয় প্রশাসনের লোক হোক, যারাই এরকম দায়িত্ব অবহেলা করবেন তাদেরকে ইকুয়ালি অভিযোগের অংশী হিসেবে তাদেরকেও গ্রেফতার করে আইনের কাঠগড়ায় নেওয়া উচিত। আমি মনে করি তাহলেই এই জাতীয় পার পেয়ে যাওয়ার যে সংস্কৃতিটা তৈরি হয়েছে, বিচারহীনতার যে সংস্কৃতিটা তৈরি হয়েছে, অপরাধীদেরকে মানে ছাড় দিয়ে দেওয়ার যে সংস্কৃতিটা তৈরি হয়েছে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে যথাযথ প্রমাণের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এইটা তো মানে এখন দিবালোকের মতো স্পষ্ট প্রমাণের যে কি কতটুকু ঘটনাটি জায়গা। ঘটেছে এবং কারা কারা সম্পৃক্ত। এইখানে রাজনীতি বা স্থানীয় সামাজিক প্রভাবশালী অথবা রাজনৈতিক প্রভাবশালী, প্রশাসনিক ক্ষমতাধর তারা এবং অর্থবিত্তশালী মানুষ, এদের কোনো বাছবিচার নাই। এই বাছবিচারহীনভাবেই ওরা যেহেতু অপকর্মের সাথে সংশ্লিষ্ট, এরকম বাছবিচারহীনভাবেই তাদেরকে এসে কোনো রকমের ছাড় দেওয়ার অবকাশ আর নাই। একটা অবস্থা এমন একটা পৌঁছেছে যে মানুষ কিন্তু একটা সময় দেয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়ায়, এখন ওই সেই ঘুরে সময়গুলো দাঁড়ানোর চলে সময়টা এসেছে। জি। কিন্তু এসে গেছে। জনাব হারুন রশিদ, আপনি শেষ দিকে বলবেন আমার এবং বিবেচনায় আপনি যে আমি- জায়গাটা আমি- বলছিলেন। আমি আবারও বলতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রী যেরকম বলেছেন যে অপরাধ প্রমাণ হলে তাকেও আইনের আওতায় আনা হবে, তাহলে আমি বলতে চাই তাকে আইনের আওতায় আনেন। তিনি যদি নিরপরাধ প্রমাণ হন তিনি ছাড়া পাবেন। বিষয়টা উল্টে দেন না। একজন ওসি তিনি অপকর্ম করবেন, তাকে আইনের আওতায় আনা হবে না। আর একজন সাধারণ মানুষ অপকর্ম করলে তাকে ইমিডিয়েটলি আপনি আইনের আওতায় আনেন। হারুন ভাই, তাহলে হারুন আমি ভাই, স্পষ্ট- যদি আপনি এই জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কথা হয়েছে, সেটি হলো যে পুলিশের এআইজি, আমি নাম উল্লেখ না করেই বলছি, একটি গণমাধ্যমকে কিন্তু বলেছেন যদি কোনো রূঢ় অশালীন উপায়ে সুনির্দিষ্ট আইনবদ্ধ না মেনে এ ধরনের ভিডিও করা হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ দেখেন, আমি আছে। এখানে এখনো- একটু এবং কথা বলতে আইনজীবীরাও চাই। কিন্তু যে সেখানে ইন্টারোগেশনের ভিডিওটা আমরা দেখেছি, ওসি এবং তার তদন্ত কর্মকর্তা ওই নুসরাতকে যেভাবে
ইন্টারোগেশনটা করছিল তার সঙ্গে যে সমস্ত কথাবার্তা বলছিল, মানে যৌন হয়রানির অভিযোগ করতে গিয়ে আরেক ধরনের হয়রানি। তিনি ওসি রীতিমতো নুসরাতকে আরেকবার যৌন হয়রানি করেছেন। সেটাই আমি বলতে চাচ্ছি যে they were orally raping her at that moment। এবং তিনি যে পদ্ধতি করেছেন এটি আরেকটি যৌন হয়রানি, এবং যে পুলিশ কর্মকর্তারা বলছেন অপরাধ পাওয়া গেলে তারাও তাকে রক্ষায় কাজ করছেন, তারা এই যদি ইফ বাট এগুলো দিয়ে এই ওসিকে বাঁচানোর চেষ্টা করছেন। আমি বলতে চাই পুলিশ বাহিনীকে যে কোনো ব্যক্তির দায় আপনারা নেবেন না। তিনি পুলিশের আচরণ যেহেতু করেননি, পুলিশের যে দায়িত্ব সেই দায়িত্ব যেহেতু পালন করেননি, সুতরাং পুলিশের আচরণ তিনি করেননি। যিনি পুলিশের দায়িত্ব পালন না করে উল্টো ক্রিমিনালের দায়িত্ব পালন করবেন, পুলিশের দায়িত্ব হচ্ছে সেই পুলিশকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা। কান্তরাকে এখানে একদম শেষ 30 সেকেন্ডে যদি শেষ কথাটি বলতে চান। মানে বারবার এই ঘটনাগুলো ঘটে, আমরা টক শো গরম করি, আমরা রাস্তায় মানববন্ধন করি, কিন্তু আমার মনে হয় সময় এসেছে যখন আমরা একটা পদক্ষেপ দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী খুব মানে কঠিন ভাষায় বলেছেন যে এইবার যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব যে উনি যেন নিজে এই ব্যাপারটা দেখাশোনা করেন, কারণ যেখানে সারা পৃথিবীতে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে মানে একটা দুর্লভ এগিয়ে যাচ্ছে, একটা বিরাট জায়গায় যাচ্ছে, সেখানে এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে শুধু কয়েকটা বছর না কয়েক যুগ পিছিয়ে দিচ্ছেন। এবং এই তৃণমূল অবস্থা যদি মেয়েরা সব মিলে সামাজিক অস্থিরতা এবং এই মেয়েরা যদি এগিয়ে আসতে না পারে, তারা যদি প্রতি পদে পদে এইভাবে অপমানিত হয়, তাহলে যেই গতিতে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে বাংলাদেশে এই গতিতে এগিয়ে যেতে পারবে না। তাই আবারও বিনীত অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যিনি শুধু একজন নারী না, তিনি বঙ্গবন্ধু কন্যা এবং সারা দেশের উনি মাথা, ওনার কাছে আমাদের একমাত্র নিবেদন থাকবেন যেন উনি এটা খুব গভীরতার সঙ্গে দেখেন এবং উনি যেন এই ব্যাপারটা প্রত্যেকটা পদ দেখে পারেন, কারণ তাহলেই একমাত্র আইন শৃঙ্খলা বাহিনী বলেন, প্রশাসন বলেন, যেখানেই কথা বলেন, একমাত্র ওনার কথাতেই বা উনি দেখে রাখলে আমার বিশ্বাস যে আমরা হয়তো বা একটা সুষ্ঠু সমাধান। অধ্যাপক জুনায়েদ হালিম, আসার জায়গাটা কতটুকু সংকুচিত হয়েছে? সবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর জায়গায় আসলে আমাদেরকে যেতে হচ্ছে, তারপরে একটি বিচার আসলে সবাই দেখতে চায়। আমি মনে করি কি, যদি মাননীয় প্রধানমন্ত্রী যেই দৃঢ় ভাষায় এটির মানে অবস্থানটি নিয়েছেন, দৃঢ় অবস্থানটি নিয়েছেন এবং কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, হাইকোর্টও বলেছে যে এটা কোনো রকমের গাফিলতি যেন না হয়, কিন্তু আমি মনে করি কি আমাদের যেই ফৌজদারি বিচার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি অত্যন্ত দীর্ঘসূত্রী এবং নানা রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত একটি বিচারটা পরিপূর্ণ হতে হতে সেই বিচারের আবেদনটি নষ্ট হয়ে যায়। স্পেশালি ডিনাইড, হ্যাঁ, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আমরা এই স্পেশালি এই ইনসিডেন্টটার একটি সম্ভাব্য দ্রুততম সময়ে চূড়ান্ত বিচার প্রক্রিয়াটা দেখতে চাই এবং শাস্তিটা কার্যকর দেখতে চাই। সেই দৃষ্টান্তটা যদি স্থাপিত হয় তাহলে হয়তো একটা নতুন আলোর পথ আমরা দেখতে পাবো এবং মাননীয় প্রধানমন্ত্রী আশা করি নিজের তত্ত্বাবধানে এই বিচারটি সম্ভাব্য দ্রুততম সময় যেন হয় সেটি নিশ্চিত করবেন। অধ্যাপক জুনায়েদ হালিম, জনাব কান্তরা কে খান এবং জনাব হারুন রশিদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক আপনাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ যারা এইরকম আলোচনা, যে আলোচনাটা আমরা কাঙ্ক্ষিত নয়, করতে চাই না, কিন্তু বারংবার তারপরে তিনজন আলোচকই যেটি বলল যে নানান অসঙ্গতি, বারবার এই আলোচনা হয়, হত্যাকাণ্ড হয়, আরও ভয়াবহ কোনো ঘটনার মধ্য দিয়ে সেটি হারিয়ে যায়, কিন্তু অন্তত নুসরাতের হত্যাকাণ্ডের দ্রুততার সাথে একটি বিচার হোক, একটি দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধীদের নিশ্চিত হোক, সেটি সবার কামনা। আপনাদের সবাইকে ধন্যবাদ।